সংসদ আগামীকাল আমরা আবার দেখব বসতে যাচ্ছে এবং এর মধ্যে এনসিপি বক্তব্য দিয়েছে, তারা রাষ্ট্রপতির ভাষণে যে ধন্যবাদ আলোচনা সেটি তারা করবেন না। তবে অন্যান্য যেসব আলোচনা আছে এবং 133টি আমরা জানি অধ্যাদেশ গত সংসদেই মানে অধিবেশনই তোলা হয়েছিল, সেটি নিয়ে হয়তো সামনের দিনগুলো আলোচনা হবে, কারণ পুরো এপ্রিল মাস জুড়ে এই আলোচনাটি চলবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত সেরকমই। আপনার কাছে কি মনে হয় এরই মধ্যে যখন 11 দলীয় জোট থেকে বলা হয় সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে উত্থাপিত না হলে আগামীকাল তারা রাজপথে আন্দোলন করবে, এখনই কি রাজপথে আন্দোলন করার মতো অবস্থা তৈরি হয়েছে নাকি সংসদ তো মাত্র শুরু হলো? ধন্যবাদ আপনাকে এবং 71 টিভির দর্শক যারা দেখছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। দেখেন, আমরা একটা দীর্ঘ সময় পরে একটা সংসদ পেলাম, মানে জনগণের ভোটে নির্বাচিত সংসদ। 2008 সাল থেকে শুরু করে যে এই পর্যন্ত 24 সালের নির্বাচন পর্যন্ত জনগণের ভোটে আমাদের মানে সরকার গঠিত হয়নি। বিভিন্ন ধরনের নির্ধারিত একটা সিস্টেমের মধ্য দিয়ে বা সিলেক্টেড সিস্টেমের বা পূর্ব পরিকল্পিত একটা পার্লামেন্ট আমরা দেখেছি। তো এই যে জনগণের ভোটের মধ্য দিয়ে একটা সংসদ গঠিত হলো, এই সংসদের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে আপনার যেই সংসদে প্রায় 80 জনের মতো বিরোধী দল সদস্য থাকে, সেই সংসদে কিন্তু একটা খুব প্রাণবন্ত সংসদ হওয়ার কথা। এবং আমরা গত দিন সংসদের এই যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আমরা যেটা দেখলাম, খুব মানে একটা স্বাস্থ্যকর একটা বিতর্ক দেখেছি, বিশেষ করে রাষ্ট্রপতির উপস্থিতিতে। এবং আমি মনে করি তারা যে এই যে ব্যানার দেখিয়েছে, তারপরে ওয়াকআউট করেছে, আবার ফিরে এসেছে, এটা খুবই গণতান্ত্রিক প্র্যাকটিস। এটা হতে পারে। এটা আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করবে না এনসিপি, এটা আমার কাছে মনে হয় যে এটা তাদের ভুল সিদ্ধান্ত। বরং অংশ নিয়ে তারা তাদের বক্তব্যটা দিতে পারে, অংশ নিয়ে তারা এই রাষ্ট্রপতির অপকর্মগুলো তারা তুলে ধরতে পারে, তাই না? বরং আমি মনে করি বরং সেই সুযোগটা তাদের আরও বেশি নেওয়া উচিত। তারা যদি কথা না বলে তাহলে অনেকগুলো সুযোগ তারা হারালো, বরং সুযোগ নিয়ে তারা তাদের কথাটা বলতে পারে। আর যদি ওইটা বলেন যে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বা শেখ হাসিনার কদমবুসি করা রাষ্ট্রপতি, তাহলে যখন তার কাছে আপনি শপথ নিয়েছিলেন তখন কি এটা আপনার মনে ছিল না? এই রাষ্ট্রপতিকে দিয়ে এতগুলো অধ্যাদেশ করালেন, তখন মনে ছিল না? এই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা অধ্যাদেশ দিয়ে আপনি ইলেকশন করলেন, মনে ছিল না? এই সংসদ তো এই রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতেই গঠিত হয়েছে, নির্বাচনের মাধ্যম দিয়ে গঠিত হয়েছে। আপনি যে জুলাই সনদের কথা বলছেন, আপনি যে সাংবিধানিক পরিষদের কথা বলছেন, সেগুলো তো এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়েই এসছে। তাহলে ওইগুলো যদি বৈধ হয়, তাহলে আপনি এখন তার এখানে থাকতে পারবেন না কেন? এটা কি ধরনের কথা? হ্যাঁ, রাজনৈতিক অবস্থান আপনার থাকতে পারে, আপনি সেটা বলেন, আপনি সেখানে সেটা বলেন। কাজে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে তাদের থেকেই ফাইটটা করা উচিত। তারা ওয়ার্কআউট করতে পারে, তারা আরও মানে আমরা তো মানে সংসদে অনেক রকম ভায়োলেন্সও দেখেছি, আমরা প্রত্যাশা করি না, কিন্তু সেটাও সংসদীয় প্র্যাকটিসের মধ্যেই আছে, সেটা একেবারে নজিরবিহীন এমনটা না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সেটা হওয়া উচিত। বিশেষ করে এবারে যে প্রধান বিরোধী দলে হয়েছে, দেখেন এবারে সংসদে কিন্তু কতগুলো ব্যাপার আছে। যে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, মানে সংসদ নেতা যিনি এবং সংসদের বিরোধী দলের নেতা যিনি, তারা কিন্তু প্রথমবারই নির্বাচিত হয়ে তারা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা হয়েছেন। এটা বাংলাদেশে কিন্তু মানে এর আগে হয়নি। তো সেটা একটা ব্যাপার। তো তারপরেও আবার আমরা দেখলাম যে এই যে দুই দল যে কথা বলছে, আবার নামাজের সময় হলে বিরোধী দলের নেতা এবং সংসদ নেতা একসাথে গিয়ে এক জামাতে নামাজ পড়ছে, এই জায়গাটাও কিন্তু খুব দেখতে ভালো লাগে আমাদের, তাই না? আজকে যখন দেখলাম যে কার্য পরিষদের আপনার সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা একসাথে বসে তারা স্পিকারের সভাপতিত্বে বৈঠক করছে, আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক দিন হারিয়ে গেছে আমাদের চোখের থেকে। এগুলো দেখতে চোখে শান্তি লাগে যে আমরা এই গণতান্ত্রিক প্র্যাকটিসটা চাই। বিশেষ করে জামাত ইসলামী, যারা বাংলাদেশে তাদের নানা ধরনের বিতর্কিত ভূমিকার পরে বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে তারা প্রধান বিরোধী দল হয়েছে, তাদের কিন্তু একটা বড় দায় আছে। একটা হলো যে সংসদকে প্রাণবন্ত করা, জনগণের দাবি তুলে ধরা, সরকারের ভুল তুলে ধরা এবং নিজেদেরকে প্রমাণ করা যে ইয়েস আমরা রাষ্ট্র চালাতে সক্ষম,
আমরা দায়িত্বশীল একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে যদি আমরা এই বিষয়টাকে অ্যাভয়েড করে যদি তারা চলে আসে, আমি মনে করি তারা এই সুযোগটা বেসিক্যালি হারাবে। আপনার এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমরা পাবো। আমাদের সাথে যেহেতু এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত যুক্ত হয়েছেন, ধন্যবাদ জনাব শান্ত যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন আমাদেরকে। আমি জানি না আপনি আমাদের অন্য অতিথির বক্তব্য শুনেছেন কিনা, কিন্তু তারপরেও যে প্রশ্নটি আসলে আপনাদের কাছে সবারই আসলে জানবার, বা আপনারাও হয়তো অনেকবার মুখোমুখি হয়েছেন, যে রাষ্ট্রপতি প্রসঙ্গে আপনাদের যে দ্বিচারিতা আচরণ, সেটি নিয়ে বারবারই প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই আপনাদের হতে হচ্ছে। এই প্রশ্ন আমারও থাকছে যে কেন এই দ্বিচারিতা আচরণ আপনারা করছেন, এবং আপনারা যতটুকু এখানে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। এখনই কেন হচ্ছে রাজপথে নামবার মতো হচ্ছে অবস্থা মনে করছেন আপনারা? মাত্র তো অধিবেশন শুরু হলো। ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, বিজ্ঞ আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এতক্ষণ যে আলোচক যে বিষয়টা উত্থাপন করলেন, যে আসলে রাষ্ট্রপতি, এবং আপনিও প্রশ্নটি করলেন, রাষ্ট্রপতি ইস্যুতে আপনারা দ্বিচারিতা দেখছেন, আপনারা প্রশ্ন করছেন যে আমাদের কি মনে নাই যে আমরা আসলে এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে, কিংবা হচ্ছে উপদেষ্টা পরিষদে আমাদের বর্তমান আহ্বায়ক তৎকালীন উপদেষ্টা শপথ নিয়েছিলেন, এবং গণঅভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্রপতির তিনি ছিলেন আর কি। এটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন অনেক বুদ্ধিজীবীরা, কিন্তু তারা হয়তো ভুলে গেছেন, কিংবা তাদের মনে আছে কিনা আমি জানি না, যে 5 আগস্টেই কিন্তু যখন হাসিনা পালাতে, স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হলো, তখনই নাহিদ ইসলাম সহ তৎকালীন সমন্বয়করা সবাই বলেছিলেন যে আমরা আসলে রাষ্ট্রপতির বাসায় যাব না, এবং আমরা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিব না। তখনও ধরনের চেষ্টা করছেন, তখনও কিন্তু সেই দলটি এক ধরনের রাষ্ট্রপতির প্রতি মায়া, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা থেকে নানা ধরনের আলাপের কারণে আমরা বাধ্য হয়েছি রাষ্ট্রপতিকে তখনও রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সহ 30টি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা মিটিং করেছিলাম যে রাষ্ট্রপতিকে কিভাবে সর্বদলীয় ঐক্য মধ্য দিয়ে কিভাবে বিদায় করা যায়, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই না। তখনও কিন্তু এই বিএনপি রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে এবং এই বিএনপিকে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে বাধা দিয়েছে। তো সেই বিষয়টি খুব সুন্দর করে ফ্রেমিং করে মনে হয় যেন আমরা তখন রাষ্ট্রপতিকে রাখার জন্য রাজনৈতিক দল বাধা দিয়েছে বলে আপনারা 30টি রাজনৈতিক দল সেখানে হচ্ছে রাষ্ট্রপতিকে সরাতে পারলেন না? 30টি রাজনৈতিক দল তো বিএনপিরও সেখানে এলাই আছে, এবং 30টি রাজনৈতিক দল সরাতে পারলাম না বিষয়টা তো এরকম না যে, আমি তো যেটা বলছি যে আপনারা যেভাবে প্রশ্নটি করছেন, যে মনে হচ্ছে তখন বিএনপি রাষ্ট্রপতিকে রাখতে চায় নাই, আমরা রাখতে চেয়েছি, এখন আমরা দ্বিচারিতা করছি। আমাদের অবস্থান একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমাদের অবস্থান খুব পরিষ্কার যে আমরা বলেছি এই ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রপতি, এইটা আমরা চাই না। দ্বিতীয় যে একটা জায়গা আমি এখানে বলি, সেটা হচ্ছে আমরা এতদিন সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছি, আমরা এতদিন রাষ্ট্রের সংকটের কথা বলছি। বিএনপি থেকে যে কথাটি বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রের একটা সংকট ছিল, রাষ্ট্রপতি চলে গেলে রাষ্ট্রের কি হবে, সংসদ নাই, স্পিকার নাই, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবে, কে রাষ্ট্রপতিকে সরাবে। কিন্তু আপনারা জানেন, এখন কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর মতো একেবারেই সেট আপ রয়েছে, এক্সিকিউটিভ ক্ষমতা রয়েছে, সংসদ রয়েছে, স্পিকার রয়েছে, এভরিথিং আছে। এখন রাষ্ট্রপতিকে রাখতে চাওয়ার যে মায়া, এই মায়াটা আসলে আমরা খুঁজে পাই না। সো তখন যে যুক্তিটা দিয়েছিলেন, ইন্টারেস্টিংলি দেখবেন এই বুদ্ধিজীবীর চেয়ারে যারা বসে আছেন তারা কিন্তু এখন সেই যুক্তিটা দেন না। তখন বলতেন যে রাষ্ট্রপতি চলে গেলে তো রাষ্ট্র অভিভাবকবিহীন হয়ে পড়বে, কিন্তু এখন সেটি বলেন না। এখন বলেন যে এনসিপি তখন উপদেষ্টারাও শপথ নিয়েছিলেন কেন, তখন এই রাষ্ট্রপতির আদেশে নির্বাচন হয়েছিল কেন, এখন আর সেই কথাটা বলেন না যে রাষ্ট্রপতি চলে গেলে রাষ্ট্র অচল হয়ে যাবে। এখানে আপনাকে একটা ক্লিয়ার করি, আমাদের বিরতির পর আমরা এই আলোচনাটা করব, কারণ এনসিপির এই নেতা যে প্রসঙ্গটি তুলেছেন, আমাদের সাথে যেহেতু বিএনপিরও একজন নেতা যুক্ত হচ্ছেন কিছুক্ষণের মধ্যে, আশা করি আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল, মাননীয় এমপি এবং জলবায়ু বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ঠিক অবশ্য জানি না যে আপনি আমাদের আগের আলোচনা আসলে শুনতে পেয়েছেন কিনা, তবে যেটি আসলে বারবারই সামনে প্রশ্ন আসছে যে
যে রাষ্ট্রপতিকে নিয়ে এনসিপির যেই এরই মধ্যে বক্তব্য যে তারা চান না এই রাষ্ট্রপতিকে, কিন্তু আপনারা বারবার বলছেন যে এটি এনসিপির স্ববিরোধিতা। সেখানে এনসিপির যিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তিনি বলছেন যে আগের প্রেক্ষাপট বদলে এখন তো যেহেতু দেশে সরকার হয়েছে, সংসদ হয়েছে, এখন তো রাষ্ট্রপতি পরিবর্তনের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। তারপরেও কেন হচ্ছে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছে? এটি কেন তাদের এক ধরনের বক্তব্য যে এটি বর্তমান রাষ্ট্রপতির প্রতি আপনারা এক ধরনের দয়া দেখাচ্ছেন বা আপনাদের পক্ষে রাখতে চাচ্ছেন, বিষয়টি আসলে কেন? না, বর্তমান রাষ্ট্রপতির প্রতি আমরা কোনো দয়া দেখাচ্ছি না। আমরা আপনার সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হোক, আমরা তা কখনই চাই নাই। এই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু আপনার 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান শপথ নিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, এই রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এই নির্বাচন কমিশনের অধীনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং আমরা গত 12 তারিখ রাষ্ট্রপতি কর্তৃক আহত সংবিধানের আওতায় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করেছি। এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের শাসনামলে সর্বসাকুল্যে 133টি অধ্যাদেশ জারি করেছেন দেশ পরিচালনার জন্য, সরকার পরিচালনার জন্য, সরকারি নানা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এবং এই 133টি অধ্যাদেশ কিন্তু সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয়েছে। সংসদে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ফলে আপনার বাংলাদেশে রাষ্ট্রপতির আপনার ক্ষমতা কতটুক, আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার আমাদের দেশে আপনার বিদ্যমান এবং সংসদীয় পদ্ধতির সরকারে বিশেষ করে বাংলাদেশে আপনার রাষ্ট্রপতির কিন্তু করবার বিশেষ কিছু ছিল না, বিশেষ কিছু থাকে না। মূলত উনি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, মূলত উনি প্রধান বিচারপতি নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রী উনি কাকে নিয়োগ দেন? সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে যেই দল জয়লাভ করে সেই দলের যে সংসদীয় সেই দল তার সংসদীয় দলের সভা করে যাকে সংসদ নেতা নির্বাচিত করেন তিনিই হন আপনার রাষ্ট্রপতি কর্তৃক আপনার সরকারের প্রধানমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন। এর বাইরে প্রধান বিচারপতি নিয়োগ করবার ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির আছে। আমার বিশ্বাস, আমার ধারণা যে প্রধান বিচারপতি নিয়োগের যে ক্ষমতা, ওই ক্ষমতাটা উনি প্রয়োগ করেন প্রধানমন্ত্রীর সুপারিশ পরামর্শের বাইরে উনি প্রয়োগ করেন না। ফলে আপনার আমাদের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ তার কার্যক্রম শুরু করেছে। এখন আপনার এই রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই রাষ্ট্রপতিকে আমরা রাখবো কি রাখবো না, এই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এই প্রশ্নটা সামনে আসতেই পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এই প্রশ্নের ফয়সালা, এই প্রশ্নের নিষ্পত্তি সামনের দিনে কিভাবে বর্তমান জাতীয় সংসদ করে, কিভাবে আপনার সরকারি দল হিসেবে আমরা করি। তার জন্য অপেক্ষা করা বাঞ্ছনীয়, আমরা অপেক্ষা করি, দেখি। আপনারা প্রশ্নটা হলো যে আপনি যে শুরুতে বললেন যে সাংবিধানিক শূন্যতার হতে পারে সেই জন্য রাষ্ট্রপতি পরিবর্তনের বিপক্ষে আপনারা ছিলেন, কিন্তু এখন মানে দেশটা যেভাবে এসছে, যেহেতু মানে সংসদ গঠিত হয়ে গেছে, স্পিকার হয়েছেন, চিফ জাস্টিস আছেন, এখন তো আপনার সাংবিধানিক শূন্যতা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা এই যে মানে ফ্যাসিস্ট রেজিমের যে কদমবসী রাষ্ট্রপতি, তাকে কি আপনারা রেখে দেওয়ার চিন্তা করছেন যে তার মেয়াদ পর্যন্ত পুরোটা তিনি থাকবেন, না আপনারা এর মধ্যে তাকে আপনাদের নিজেদের রাষ্ট্রপতি আনবেন সংসদীয় প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়? আমরা তো একবারও বলি নাই যে আপনার এই সংসদ গঠিত হবার পর এই রাষ্ট্রপতি বহাল থাকবেন, এই কথা কি আমরা একবার বলেছি? আমরা বলি নাই। আবার আমরা এও বলি নাই যে এই রাষ্ট্রপতিকে কালকেই সরিয়ে দিতে হবে, এও বলি নাই।
আমি বলছি যে আমরা সংসদীয় কার্যক্রম শুরু করেছি, নতুন সংসদ তার কার্যক্রম শুরু করেছে। আমরা অপেক্ষা করি, আমরা দেখি যে এই রাষ্ট্রপতি বহাল থাকেন নাকি এই রাষ্ট্রপতি আপনার পদত্যাগ করেন, সরে যান, নতুন রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত হন। তার জন্য আমার মনে হয় যে তাড়াহুড়োর কিছু নাই, আমরা একটু অপেক্ষা তো করতেই পারি। না, সেটা যদি আপনারা বলেন যে আমরা এতদিনের মধ্যে করব বা পরবর্তী অধিবেশনে করব, তাহলে কিন্তু এই যে আজকে ফয়সাল মাহমুদ শান্ত যে মানে এই কথাটা তুলছে বা দেশের মানুষের মধ্যে যে একটা কনফিউশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু থাকে না। না, দিনক্ষণ আপনি এখনই বেঁধে দিতে আপনি বলছেন কেন? না, দিনক্ষণের না, আমি বলছি যে একটা আমরা তো আপনাদের বলি নাই, পরিকল্পনাটা কি? আমরা তো এই রাষ্ট্রপতিকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি সেটা যদি আমি একটু বলি, জি, আমরা কিন্তু একবারও বলি নাই যে এই রাষ্ট্রপতি তার মেয়াদকাল পুরো করবে। আমরা কি একবার বলেছি? আমরা বলি নাই। ভাই আপনারা বলছেন কি সেটা একটু ক্লিয়ার করেন না। আপনারা বলেন না, এটা তো আমরা জানি। এইটা নিয়ে এত ইস্যু, আপনাদের এই পজিশনটা কি এটা তো জানা দরকার। আমাদের দলের পজিশনটা কি, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে আর কি। আমাদের দলের পজিশনটা তো আপনার আমার পক্ষে তো বলে দেওয়া সম্ভব না, আমি তো দলের ওই পজিশনে নাই। আমি শুধু আপনাকে আশ্বস্ত করে বলতে চাই যে আমরা কিন্তু এমন কোন সিদ্ধান্ত নিই নাই যে এই রাষ্ট্রপতি তাকে মেয়াদকাল পুরো করতে হবে, পুরো করতে দিতে হবে। এই সিদ্ধান্ত আমরা নিই নাই। এই রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যাবে না, বদলানো যাবে না, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন না, এই কথা কিন্তু আমরা একবারও বলি নাই। আপনারা একটা কনক্রিট সিদ্ধান্ত নিলেই বরঞ্চ আমাদের জনরোষের যেই পরিমাণে মানে এই রাষ্ট্রপতিকে ঘিরে যেই পরিমাণে মানুষের একটা ঘৃণার জায়গা, হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি আপনি বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছেন, আর এই রাষ্ট্রপতি যিনি বেগম জিয়াকে যিনি দুর্নীতিবাজ বানিয়েছিলেন, এই রাষ্ট্রপতি যিনি বিএনপি সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন, তারে দিয়ে বিএনপির পক্ষে বলায় যে আপনারা খুব বেশি আনন্দিত হয়েছেন, এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু আপনারা আসলে হয়েছেনটা কি সেইটা আসলে আমরা জানি না, এবং এটা জানাটা আমার মনে হয় বিরোধী দলের জায়গা থেকে বলেন, জনগণের জায়গা থেকে বলেন। এবং যেহেতু এই রাষ্ট্রপতি চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে, এই রাষ্ট্রপতি কিন্তু একটা সিম্পল ইস্যু না, এটার সাথে একটা কনক্রিট একটা গণঅভ্যুত্থানের লিগ্যাসি জড়িত আছে, মানে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়েও আপনাদের যেই পরিমাণে তাড়াহুড়া ছিল, যেটা গণঅভ্যুত্থান পরবর্তীতে নিয়োগ দেওয়া, তো রাষ্ট্রপতি নিয়ে কেন জানি আপনাদের একটা শিথিল অবস্থান, এবং এইটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা? রাষ্ট্রপতি আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এক জিনিস না। আপনি রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আমি এক জিনিস বুঝাচ্ছি না, আপনার মিলালে চলবে না। না, আমি এক জিনিস বুঝাচ্ছি না, আমি তো এই জন্যই বলছি যে এখন তো আপনার রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া বলেন তো। আচ্ছা, আপনি আমাকে বলেন যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান শপথ নিলেন কেন? রাষ্ট্রপতির কাছে নাহিদ ইসলাম আসিফরা শপথ নিলেন কেন? আমি এই আলোচনাটা আপনি ঢোকার আগে খুব ক্লিয়ারলি বলেছি, সেটাও নিয়েছে তৎকালীন বিএনপির পজিশনের কারণে। নাহিদ ইসলাম সহ গণঅভ্যুত্থানের নেতারা কেউই রাষ্ট্রপতির বাসায় যাইতে চায় নাই। তখন তো আমাদের মানে আমরা তো গণঅভ্যুত্থানের পরেই তো এইটা খুব এক্সপেক্টেড ছিল না যে অনুষ্ঠান বর্জন করলে পারতেন, আপনারা রাষ্ট্রপতির কাছে শপথ অনুষ্ঠানটা বর্জন করলে পারতেন, শর্ত দিতেন যে রাষ্ট্রপতির কাছে আমরা শপথ গ্রহণ করবো না। আমাদের মনোনীত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করতে পারবেন না, এই শর্ত তো একবার আপনারা দেন নাই। না, আমরা আপনি নিশ্চয়ই জানেন। আপনার শুনুন, এটা এই মুহূর্তের খুব মানে জরুরি ইস্যু না। আপনি যেমন বললেন এটা খুবই স্যাড ভাই, যে আপনি মনে করেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি সেটা খুব জরুরি ইস্যু না। একটা ফয়সাল মাহমুদ শান্ত, এইটা খুবই স্যাড যে হাসিনার সময় একজন গণহত্যাকারীর সহায়তাকারী রাষ্ট্রপতিটা আপনাদের কাছে জরুরি ইস্যু না, এর থেকে দুঃখজনক পজিশন আমার মনে হয় হইতে পারে না। রাষ্ট্রপতির কি করবার ছিল বাংলাদেশের? আমি তো বলছি এখন তো আপনাদের করবার আছে, এখন তো করবার আছে। এখন আপনার সংসদ গঠিত হওয়ার পর রাষ্ট্রপতি আপনার থাকবে কি থাকবে না, রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে কি রাখবে না, এই প্রশ্নে তো বিএনপি এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয় না। এই সিদ্ধান্ত যে নেয় নাই, এটাই তো খুব হতাশাজনক। শান্ত, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো এরকম যে এই যে আপনারা এখন বলছেন যে সাংবিধানিক পরিষদের যদি সিদ্ধান্ত না হয় তাহলে আমরা রাজপথে নেমে যাব, তাই না? আপনারা বলছেন তো আপনারা তো তখন এটা বলতে পারতেন যে এই রাষ্ট্রপতির কাছে আমরা শপথ, যেহেতু বিএনপি চলে যাচ্ছে
আমরা যাব না, আমরা রাজপথে আবার আন্দোলনে ফিরে যাব। তো সেই জায়গাটা তো আপনারা তো চলে গেছেন। কাজে আমি বলি ভাই, আমি বলি আমরা দুইটা কারণে করি না পরিষ্কার ভাবে। একটা হচ্ছে যে আমরা কিন্তু রাষ্ট্রপতির পতনের জন্য আন্দোলনও করেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সরকারবিহীন একটা সময়ে আমরা চাই না যে শুরুর দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইটা সেটা শুরুর দিনেই আবার ডিভাইডেড হয়ে যাক। আপনারা যখন রাষ্ট্রপতি অপসারণের আন্দোলন করেছেন তখন কিন্তু অন্য একটা ডায়নামিক্স এসছে, যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সেখানে অন্য একজনকে এনে বিপ্লবী সরকার করা এবং নির্বাচনকে পিছিয়ে দেয়া। এই প্রক্রিয়ার কারণে কিন্তু বিএনপি কিন্তু তখন এই কারণে যায় নাই, এই রাষ্ট্রপতি অপসারণের মূল কারণে যায় নাই, কারণ বিএনপি তখন দেখেছিল যে এটাকে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার একটা অভিসন্ধি এখানে কাজ করছে, শুধু সেই কারণে বিএনপি এটার সাথে যায় না। ভাই আপনার কথাটা ধরেই আমি বলি, এটা বিএনপি মনে করে নাই। বিএনপি যদি ওইটা মনে করতো তাহলে বিএনপি এখন রাষ্ট্রপতিকে সরাইতো। বিএনপি রাষ্ট্রপতিকে রাখার জন্য তখন ওই অ্যাকুইজিশনটা নিয়ে আসছে যে আমরা এটা সরকারকে রাখতে চাই। যে দেখেন তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী। এইটা বলে আমাদের রাষ্ট্রপতি আন্দোলনটা আমরা বাধ্য হয়েছি যে আসলে এই ধরনের কনফিউশন যেন না সরাক। আমরা চাইছি গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বিহীন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে, যে কারণে আমরা রাষ্ট্রপতি তখন কম্প্রোমাইজ করছি। বিএনপি যদি ট্রুলি মিন করতো যে তখন নির্বাচন পিছানোর জন্য, বিপ্লবী সরকার করার জন্য বিএনপি রাষ্ট্রপতির বিরোধিতা করেছে, তাহলে কিন্তু বিএনপি এখন তার পজিশন ক্লিয়ার করতো। বরং বিএনপি তখনও জানতো রাষ্ট্রপতিকে সরাইলেও নির্বাচন হবে। বিএনপি বিরোধিতা করেছে স্রেফ রাষ্ট্রপতির সাথে এক ধরনের, আমি মনে করি যে এস্টাবলিশমেন্টের সাথে এক ধরনের সমঝোতার কারণে। কি বেনিফিট পাইছে বিএনপি তাহলে করে? আপনার এই ইলেকশনে রাষ্ট্রপতির কি রোল ছিল, ইলেকশনে পালন করবার ছিল? ইলেকশনে রাষ্ট্রপতির ইলেকশনে 12 তারিখ যে ইলেকশনটা হলো, এটা তো ভাই আপনি বলবেন, এটা তো আপনি বলবেন রাষ্ট্রপতি কোথায় কি ভূমিকা পালন করলো, এটা তো আপনি বলবেন যে তখন নিরাপত্তা আপনি বলেন যে এই রাষ্ট্রপতি 12 তারিখের ইলেকশনে বিএনপি কে কোথায় কি বেনিফিট দিতে পারছে? আমি কোন বেনিফিট দেওয়ার সুযোগ কি রাষ্ট্রপতির ছিল? আমি তো বলছি যে বিএনপি কেন বাংলাদেশের এটাই তো জনগণের কাছে প্রশ্ন। বিএনপি নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করে কি বেনিফিট দিয়েছে যে নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করা হইলো? ফ্যাসিবাদের সময় হাসিনার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রাখা লাগলো, কি এমন বেনিফিট দিয়েছে? এইটাই আসলে প্রশ্নের বড় জায়গা। আমি একটু পাল্টা প্রশ্ন করি, এই নিরাপত্তা উপদেষ্টার পক্ষে আপনারা তখন তার পক্ষে ছিলেন, এখন আবার এই সরকার রাষ্ট্রপতির বিরুদ্ধে চলে গেলেন কেন? আমরা বিরোধিতা করছেন কেন? আমরা পক্ষে ছিলাম না তো, কারণ আপনারা তো করেছেন। আপনাদের সরকার তাকে বাইরে থেকে এনে বসিয়েছে। আমরা পক্ষেও ছিলাম না, বিপক্ষেও ছিলাম না, আপনাদের সরকার থেকে এনে বসিয়েছে। আপনাদের সরকার নিরাপত্তা উপদেষ্টার বিপক্ষে ছিলেন না, বিএনপি মনে করেছে যে তাকে আপনার উপদেষ্টা রাখা উচিত। ভাই অনলাইনে সমস্যা হচ্ছে, দুইজন বললে একসাথে বোঝা যায় না ভাই। আপনি বেশি বলছেন তো। নিরাপত্তা উপদেষ্টাকে কে বসে? নিরাপত্তার সাথে তখনও বিএনপি বসিয়েছে, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছে, বিএনপি তাকে রিওয়ার্ড দিয়েছে। আপনি তখন বিরোধিতা করেন নাই কেন? আমরা তো কোনো উপদেষ্টাকেই বিরোধিতা করি নাই। আপনার এক্সক্লুসিভ নিরাপত্তা উপদেষ্টাকে বিরোধিতা করেছেন, তার এমন কি কন্ট্রিবিউশন ছিল নির্বাচনকালীন সময়ে যার বিনিময়ে সে মন্ত্রী হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটা। না, যখন ওনাকে তো বিএনপি সরানোর জন্য ওনার নাম দিয়ে দাবি করেছিল, তখন তো আপনারা সরেন নাই। তখন আপনারা সরান নাই কেন? আপনি বলছেন বিএনপি, আপনি যে বললেন বিএনপি বসিয়েছে, বিএনপি যদি বসাতো তাহলে তো বিএনপি অপসারণ করতো না, অপসারণের দাবি তুলতো না তখন। কারণ বিএনপির সাথে ডিলিংস হয়েছে, আপনারা তো সেই কথাটা শুনেন নাই তখন। আপনারা তো সেই কথাটা তখন শুনেন নাই, কাজে এখন বিএনপির উপর কেন চাপাচ্ছেন? আমরা তো কারো ব্যাপারে এক্সক্লুসিভ, এটা তো এক্সক্লুসিভলি নিরাপত্তা উপদেষ্টা কেন? আমরা তো কারো ব্যাপারেই তখন অপসারণের জন্য আন্দোলন করি নাই, কিন্তু এবং কাউকে আবার আমরা মন্ত্রিত্ব অফারও করি নাই যে আপনি ইলেকশনের সময় আমার জন্য খাটেন, আপনাকে ইলেকশনের পর মন্ত্রী বানাবো। আপনার কথাটা নিজেই বোধহয় একটু আপনার ক্রসিং হচ্ছে। আপনারা বলছেন যে কোনো উপদেষ্টা সরানোর বিষয়ে আপনারা কথা বলেননি, আবার সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বলে আপনারা এখনো বিরোধিতা করছেন। সেটা কেমন হয়ে গেল না? আপনি দেখেন, আপনি যখন উপস্থাপক হিসেবে আমার কন্ট্রাডিকশনটা দেখলেন যে আমরা আগে রাষ্ট্রপতির ইস্যুতে আমরা ইলেকশন করছি, এখন আমরা রাষ্ট্রপতিকে, বিএনপি যে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইলো, এই কন্ট্রাডিকশনটা কি আপনাদের চোখে পড়ে কিনা? মানে আপনারা তখন হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করলেন না, যখন বিএনপি আন্দোলন করেছে তখন আপনারা তাকে সরালেন না, তখন বললেন না যে হ্যাঁ ওনাকে বাইরে থেকে নিয়ে এসে উপদেষ্টা হিসেবে কন্ট্রাডিকশন দুজনেরই আছে, কন্ট্রাডিকশন বিএনপিরও আছে। তারা অপসারণের দাবি করেছে, আবার পরে পররাষ্ট্রমন্ত্রী করেছে। আবার যখন আপনাদের দিক থেকে আপনারা
তাকে মানে উপদেষ্টা প্রথমে একটা মানে রোহিঙ্গা বিষয়ক করলেন, তারপরে তাকে নিরাপত্তা উপদেষ্টা করলেন, তারপরে বিএনপি। আমি বলি কথাটা শেষ করি, কথাটা শেষ করি। একটা ভুল হচ্ছে যে আপনি মনে করছেন যে আমরা করছি, না, কারণ ওই সরকার তো আপনাদের সরকার ছিল, বড় পার্ট ছিল ওই সরকার আপনাদের সরকার ছিল, আপনারা সেই সরকারের পার্ট ছিলেন, এবং ওই সরকারের যে উপদেষ্টা তিনি বলেছেন যে আপনাদের নিয়োগকৃত সরকার। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আপনাদের নিয়োগকৃত সরকার, তাই না? এটা তো আমাদের এটা তো সবাই জানে। ছাত্রদের মধ্যে কি ছাত্রদল ছিল না? গণঅভ্যুত্থানের ছাত্রদের মধ্যে ছাত্রদল ছিল না? আপনারা সরকারে ছিলেন, ছাত্রদল সরকারে ছিল না, বিএনপি সরকারে ছিল না। বিএনপি সরকারে ছিল, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী আপনি তো ছিল। আপনি বলেন, এই শুনেন, আমি বলি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী শান্ত, সরকারে আমি ছিল। বলি আন্দোলনের ছাত্রদল ছিল, পররাষ্ট্রমন্ত্রী সরকারি উপদেষ্টা হিসেবে ছিল, ছিল না ভাই? বিএনপি দলের কেউ উপদেষ্টা ছিল না। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং আইনমন্ত্রী সরকারে ছিল কিনা? হিসেবে দায়িত্ব পালন করে আপনারা শুধু এনসিপি বানিয়েছেন, ইলেকশন করেছেন। না না, শান্ত, বিএনপির রানিং পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির রানিং আইনমন্ত্রী সরকারে ছিল না? শান্ত, আমাদের প্রধান উপদেষ্টা যখন বিএনপি ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে আইনমন্ত্রী ছাত্র প্রতিনিধিদেরকে নিউইয়র্কে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ছাত্রদলের কাউকে নিয়েছে? ছাত্রদল আন্দোলনে ছিল, আমাদের যারা ছিল তারা ছাত্রদল বলতে পারে আন্দোলনে ছিল বলে তাদের কাউকে নিয়েছে, বা বিদেশ পরিচয় করাই দিয়েছে মেটিকুলাস ডিজাইন ছাত্রদলকেও। আপনারা উপদেষ্টা থেকে আপনারা দল গঠন করেছেন, সরকারি আমি তো বললাম সুবিধা নিয়ে দল গঠন করেছেন। আপনারা উপদেষ্টা থেকে ইলেকশন করেছেন, দল গঠন তো পদত্যাগ করে করা হয়েছে। কোথায় উপদেষ্টা থেকে দল গঠন ইলেকশন করলাম? নিরাপত্তা উপদেষ্টা উনি কি ইলেকশন করেছেন নাকি? হ্যাঁ, ইলেকশন, উনি ইলেকশনে পার্ট ছিল তো। উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারে, আবার নতুন সরকার গঠিত হওয়ার পর নতুন সরকারের মন্ত্রী হয়েছেন। তার মানে উনি ইলেকশন চলাকালীন সময় বিএনপির সাথে ওনার বোঝাপড়া ছিল, যেটার ভিত্তিতে ওনাকে উপদেষ্টা করা মন্ত্রী করা হয়েছে। আমার মনে হয় যে জনাব শান্ত যেহেতু খুব মানে এই বিষয়ে তাহলে কি এটাকে হাওয়া থেকে একজন মন্ত্রী হয়? ভাই আপনি আমাকে এটা বুঝান যে হাওয়া থেকে মন্ত্রী হয়। তাহলে তো আপনি প্রধান উপদেষ্টা আপনার এরপরে এখন ভিআইপি প্রোটোকল পাচ্ছে, তাহলে আপনি কি বলবেন যে প্রধান উপদেষ্টা এটার পার্ট ছিল? আমি বলার কে? এটা তো জনগণের প্রশ্ন। যদি বিএনপির সাথে বোঝা, ভাই আপনি আমাকে একটা জিনিস সিম্পলি বলেন, আপনি তো শুধু আমাকে প্রশ্ন করছেন, কারণ আপনাদের তো কন্ট্রাডিকশনটা শুধুমাত্র আমি কিন্তু ওনাকেও প্রশ্ন করেছি। না না, আপনি তো বলেন না, আপনি তো কন্ট্রাডিকশন দেখেন না। শোনেন, বিষয়টা হলো যে আপনি কি মনে করেন, আপনি একবারেই আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনি কি মনে করেন একজন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর একটি পদ এইটা দলীয় বোঝাপড়া ছাড়া কাউকে দেওয়া হয়? আমাকে জাস্ট সিম্পলি আপনি উত্তরটা দেন। না, নিশ্চয়ই তার যোগ্যতা বা তার যে কোনো কারণে হোক বিএনপি দিয়েছে, কিন্তু আপনি মনে করেন শুধু যোগ্য দলীয় বোঝাপড়া লাগে না? না না, আমি আপনাকে বলি, আমি আপনার কথার জবাব দিচ্ছি, আপনি জবাবটা নেন। প্রথম কথাটা হলো, আমি আপনাকে বলেছি কন্ট্রাডিকশন দুই পক্ষের আছে। একটা বিএনপি তাকে পদত্যাগ করার কথা বলেছে, আবার পরবর্তীতে তাদের সরকার বানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এটা একটা কন্ট্রাডিকশন। আবার একই আপনাদের দিক থেকে কন্ট্রাডিকশন যে আপনারা তাকে এনে বিদেশ থেকে এনে তাকে বড় বড় পদে বসিয়েছেন, আপনাদের সরকার উপদেষ্টা এনেছে। না না না, আমাদের সাথে কোনো পরামর্শ করে আপনি বললাম যে ওই উপদেষ্টা যে বাইরে নিয়ে গেছে, প্রধান উপদেষ্টা শুধু আমাদের না, প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে গিয়ে মিটিং করেছে। প্রধান উপদেষ্টা হচ্ছে একটা মাত্র দলের প্রধানের সাথে লন্ডনে গিয়ে মিটিং করেছে। আপনি যদি এটা বলেন যে প্রধান উপদেষ্টা শুধু আমাদের কথা শুনেছে, করার জন্য আপনাদের দাবি ছিল এবং আপনাদের আলটিমেটাম ছিল যে উনি প্রধান উপদেষ্টা না হলে আপনারা আর কাউকে মানবেন না, এটা তো পরিষ্কার। বিএনপি কি প্রধান উপদেষ্টার ইউনূসের বিষয়ে বিরোধিতা ছিল নাকি ইউনূসকে বিরোধিতা করে নাই? কিন্তু প্রস্তাবটা আপনারা ছিল আপনাদের। না না, উদ্যোগটা আমাদের ছিল না তো। ওই মিটিং এ যোগাযোগ করেছেন আপনারা, ওই মিটিং এ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ছিল, জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ছিল, সবার ঐক্যমতের ভিত্তিতে। বলেছেন যে এই সরকার গঠনের যে ডিজাইন, এই ডিজাইনটা বিএনপি নিয়ে গেছে রাষ্ট্রপতির বাসায়। এই সরকার গঠনের ডিজাইনের পিছনে বিএনপির হাত আছে। এই সরকারটা গঠিত হয়েছে তৎকালীন জেনারেল সবাই মিলে প্রধান উনি ওনার নেতৃত্বে নিয়ে গেছেন, সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং সংবিধান মেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। না না না, মূল দল বিএনপি ছিল না। আপনার খেয়াল থাকবে যখন আন্দোলনের পরে আপনার যে মানে প্রথম যে ভাষণ হলো, সেনাপ্রধান ভাষণ দিলেন, সেখানে কিন্তু জামাত ইসলামের আমির তার পাশে, তিনি নিষিদ্ধ দলের প্রধান, তারপরেও তার নাম কিন্তু আগে নিয়েছেন, হ্যাঁ বিএনপি পরে নিয়েছে। তো কাজে আপনি যে বলছেন যে বিএনপি লিড দিয়েছে, এটা কিন্তু ঠিক না। আমরা ওই সময় অন্তত সেটা দেখিনি। এখন যেটা বলছি, ওই সময়ে রাষ্ট্রপতির বাসায় যাওয়ার এবং রাষ্ট্রপতির বাসায় কেন্দ্রিক সরকার গঠন হওয়ার ইস্যুটা
বিএনপি জামাতের এক্সিস্টিং রাজনৈতিক যে দুটি দল, তৎকালীন সময় আওয়ামী লীগ পরবর্তী সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং জামাত, তারা এটাকে লিড দিয়েছে, তারা কোঅর্ডিনেট তো সেই করেছে। জামাত তো এখন আপনি- আপনারা গেলেন কেন? তার অংশ। আপনারা গেলেন কেন? সেই জামাত তো আপনারা তার অংশ তো এখন। আমরা- আপনারা তো সেই জামাতেরই অংশ এখন। আমরা দেখেন আপনারা একটা মধ্যে আপনারা কেন গেলেন আপনার বঙ্গভবনে? আপনারা কেন আমরা তো- বঙ্গভবনে গেলেন? আমরা কেন গেছি আপনারা কেন সেটা আমরা গেলেন? বলছি। আপনি যদি বলেন যে আমরা ওই সময় থেকে আমাদের ফ্যাসিলিটি বিরোধীর ঐক্যর সাথে আমরা ঝামেলা করব এবং সেটা রাষ্ট্রের জন্য ভালো হইতে, এটা আপনি বলতে পারেন। আমরা গেছি আপনাদেরকে রেসপেক্ট করি, সেটা যদি ভুল হয় আমাদের ভুল হয়েছে। আমরা কিন্তু আমরা বলছি, সবাই মিলে আপনারা যদি মনে বঙ্গভবনে করেন, গেছি, আমরা সবাই মিলে আপনার শপথ অনুষ্ঠানে ছিলাম, আপনারা যদি মনে করেন যে ওই- আপনারা সবাই মিলে শপথ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারটা যদি আপনারা মনে করেন যে এককভাবে এনসিপির বা ছাত্ররা করেছে, এটা ভুল। না, না, এটা না। সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। রাইট, সকল দল সমর্থিত সরকার, অন্তর্বর্তী এক্স্যাক্টলি। সরকার। তার মানে আমাদের এই যে ভাই যেটা কিন্তু বারবার আমি বলছেন, বলছি যে ভাই যেটা বারবার ডক্টর dictate মোহাম্মদ দিচ্ছেন যে আপনারা এনেছেন। আমরা শুনেন, এখানে সকল শুনেন। দলের লোক ছিল ওখানে। জনাব শান্ত, আমরা একটু মসজিদুর রহমান বাবুলের কথা একটু শুনি। শান্ত, শান্ত, আপনার শান্ত কিন্তু আপনি তো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম যোগাযোগ করেছেন, আপনারা কোন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধান যোগাযোগ করবেন? করাটা তো তার লোক হয়ে যায় না। এই সিদ্ধান্তটা তারেক আপনাদের, রহমানের সাথেও আমরা যোগাযোগ করেছি। আপনাদের তারেক রহমানের সাথেও আমরা সিদ্ধান্তটাকে আমরা পরবর্তী সমর্থন সময় করেছি। যোগাযোগ করেছি। প্রথম আপনাদের যোগাযোগ করেছি আমরা। সিদ্ধান্তটাকে আমরা সমর্থন করেছি। তারেক রহমানের সাথেও আমরা প্রথম যোগাযোগ করেছি। যোগাযোগ করাটা কোনো ইস্যু না তো। তারেক মানে রহমানের সাথে প্রফেসর যোগাযোগ ইউনূস, করা আর আপনাদের প্রস্তাব অন্তর্বর্তী ছিল সরকারের প্রধানের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি নিতে হয়তো হবে। সেটা এই সমর্থন প্রস্তাবটা করেছে। কে দিয়েছে? আপনারাই প্রথম দিয়েছেন। সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত না হয়েছে। না না, সকল দলের সাথে আলাপ আলোচনার আগে আপনি বলেন, আপনাদের প্রস্তাব কে ছিল? আপনি বলেন, আপনি যদি জানেন। না, আমরা আসলে এই আলোচনাটা এখানে বলেন, শেষ বিএনপির করতে প্রস্তাব চাই। কে ছিল শুধু বলেন? শুধুই বলা যায় একটু ব্যক্তিগত প্রস্তাব বা কে ছিল? একটু না না, জটিল হয়ে যাচ্ছে। বিএনপি তো এই নিয়ে তো দ্বিমত করে নাই। আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন, তাহলে বিএনপির প্রস্তাব আপনারা কে যে ছিল? যোগাযোগ করেছিলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের প্রস্তাবকে বিএনপি সমর্থন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি সমর্থন করেছে। তাহলে আপনাদের exactly, এটা তো প্রস্তাবকে সকলের সমর্থন সম্মিলিত করেছে। দল, সম্মিলিত সরকার ছিল। আমরা তো আমরা বলি আসলে নাই যে ডক্টর মোহাম্মদ মূল ইউনূসকে বিষয়ের বাইরে আসলে অন্তর্বর্তী আলোচনা সরকারের করছি। প্রধান করাটা ভুল হয়েছে, এটাকে আমরা একবার বলি নাই। আমরা এই সরকার না অন্তর্বর্তী না ভাই, সরকারকে তো আমরা পুরো সমর্থন করেছি, আপনি তো সহযোগিতা করেছি। এনগেজ হইলেন। ভাই তো বললো যে এটা আমরা করেছি। আমি তো বললাম যে এটা বিএনপি আমি বলি নাই, এটা তো প্রফেসর ইউনূস বলেছেন। প্রস্তাবটা আপনাদের, উদ্যোগটা এই যে- আপনাদের, এই যে- আমরা বলেছে, আমরা সেটাকে আমরা অপরাধ। এই যে সমর্থন করেছি। সাবেক প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন সময় বক্তব্যে প্রফেসর বলেছেন। ইউনূস বলেছে, এটা আমি আমরা বলবো কেন আসলে ভাই? আলোচনা শেষ করতে চাই। সামনে হয়তো আরো আলোচনা করবার সুযোগ হবে অন্যান্য বিষয় নিয়ে। আমি যেহেতু আমি সংসদ শুরু হচ্ছে। আমাকে যদি একটা মিনিট সময় দেন, আমি একটা বিষয় আপনার প্রশ্নের এনগেজ করে আমি আমার পার্টটা বলি। সেটা হচ্ছে, আপনি বলছেন না যে আমরা কি খুব দ্রুত রিয়্যাক্ট করছি কিনা আন্দোলনের ইস্যুটাতে। আজকে 11 দলের মিটিং আমরা ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে 11 দলের কোঅর্ডিনেশনে ছিলাম, যে আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করছি কিনা। আমরা সরকারের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সরকারের যে রেগুলার কার্যক্রম, উন্নয়ন, দেশ পরিচালনা। আমরা মনে করি এই বিষয়ে এখনই রিয়্যাক্ট করার সময় হয় না, কারণ 1 মাস গঠন হয়েছে। সরকার বেশ কিছু জিনিস অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, বিভিন্ন বিষয় গুছিয়ে আনার চেষ্টা করছে। এই বিষয়টাকে আমরা সরকারকে দেখতে চাই। যে সমস্ত বিষয় আমাদের কাছে নেগেটিভ হবে আমরা সমালোচনা করতে চাই, সরকার যদি শুধরে নেয় আমরা সহযোগিতা করতে চাই। নাম্বার 1 পরিষ্কারভাবে। নাম্বার 2 হচ্ছে জুলাই সনদ, গণভোট এবং যে সরকারের যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়, সংস্কারের বিষয় যে পজিশন। আগামীকালকে সংবিধান সংস্কার সভা ডাকার শেষ দিন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে সরকারের আমরা মনে করি যে অবস্থানটা যদি ক্লিয়ার করে তাহলে আমাদের পজিশন নিতে সুবিধা হয়। সরকার যদি এই বিষয়ে ডিনাই করে এবং এই বিষয়গুলো এড়িয়ে যায়, তাহলে যেহেতু আমরা এই বিষয়ে আগামীকাল সরাসরি অবস্থান অধিবেশন নিতে চাই। আছে, আমার স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করব। এবং আপনাদের তো বক্তব্য এবং আপনাদের আন্দোলন করার সুযোগ তো আছে, এবং সরকারও আমরা বলছি নিশ্চয়ই কালকে আপনাদের পর্যন্ত বিষয় সময়, যদি কালকে তারা এই বিষয়ে উদ্যোগ নেয় যে এই সভাটা ডাকার যে সময়, তাহলে আমরা তো সরকারকে সাধুবাদ জানাবো। কিন্তু কোন সভা ডাকবে কালকে? কোন সভা ডাকবে? এই সভা কোথায় আছে? একসাথে যেই নির্বাচনটা হয়েছে ভাই, সংবিধানের কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদ? আমি কি শপথ নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে? আমি কি শপথ নিয়েছি? সংবিধানের কোথায় আছে যে আসলে এই 26 ইলেকশন হইতে পারবে? হ্যাঁ আছে তো। কোথায় আছে এটা আপনার, এটা আছে কোথায় বলেন না? এটা তো আপনার, এটা তো সর্বোচ্চ আদালত, সংবিধানের কোন ধারার ভিত্তিতে election হয়েছে বলেন না? এটা তো আদালতের একটা ভেটিং এর মধ্য দিয়ে এটা বৈধ করা হয়েছে। না না, গঠন বলেন, করার সুযোগ করে দিয়েছে। সংবিধানের কত ধারা অনুযায়ী 2026 12 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে? ইলেকশন সংবিধানের ভিত্তিতে হয়েছে? দেশে এখন সংবিধান আছে কি নাই কোনটা আমাকে বলেন। সংবিধান, আপনি আমাকে বলেন দেশে কি সংবিধান আছে কি নাই? এটা আমি বলি যার আমরা কি ভিত্তিতে, সংবিধানের মধ্যে আছি না সংবিধানের বাইরে আছি? এটা বলেন। ওইটাই বলছি। আমরা আলোচনা করব। আমাদের আসলে আমরা সংবিধানের মধ্যেই আছি। আমরা সংবিধানের মধ্যেই আছি। সংবিধানের মধ্যেই আছি। সংবিধান আমরা
আপনাদেরকে ধন্যবাদ। এই আলোচনা চলবে, তবে সামনের দিনগুলোতে আমরা আজকে আসলে আলোচনাটা আর আগাতে পারছি না। আমরা এই মুহূর্তে আলোচনা করতে চাই অন্য একটি খবর নিয়ে, অন্য একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে বাদল ফরাজি, বাংলাদেশের তরুণ ছেলে। সে তাজমহল, আমাদের যেরকম অনেক সময় বিশ্বের নানা স্থাপনা দেখতে ইচ্ছে করে, তারও ইচ্ছা করেছে এই সপ্তম আশ্চর্যের যে তাজমহল সম্রাট শাহজাহানের তার যে প্রাণপ্রিয় স্ত্রীর জন্য বানিয়েছেন তিনি, সেটি দেখবার। কিন্তু সেটি দেখতে গিয়ে ভিসা, পাসপোর্ট সবই তার ঠিক ছিল, কিন্তু তারপরেও ভারতের বর্ডার ক্রস করতে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী তারা তাকে গ্রেফতার করে এবং দিয়ে দেয় খুনের মামলা। এরপর তার সেখানে 14 বছর কাটে। গণমাধ্যমগুলো বলছে 2018 সালে দিকে যখন বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়, তখন তারপর সে বাংলাদেশে ফেরত আসে। কিন্তু এসেও সে নিজ দেশে স্বাধীনভাবে সে থাকতে পারেনি, তাকে বাংলাদেশের কারাগারে থাকতে হচ্ছে এখনও। কেন হচ্ছে, জটিলতাটা আসলে কোথায়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে মোহাম্মদ জান্নাতুল ফরহাদ, সহকারী কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর, এবং একই সাথে আকলিমা বেগম, বাদল ফরাজির বোন, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল, বাদল ফরাজির মামলার আইনজীবী। আপনার তিনজনকে স্বাগত, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আকলিমা বেগম, আপনার কাছ থেকে একটু প্রথমে জানি, বাদল ফরাজির সাথে আপনার সর্বশেষ কবে দেখা হয়েছে? আমরা আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। ঠিক আছে, জি জি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আকলিমা বলুন। জি বলেন, সাউন্ডটা খুব কম হয়ে গেছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জানতে চেয়েছি বাদল ফরাজির সাথে আপনার সর্বশেষ কবে দেখা হয়েছে? বাদল ফরাজের সাথে আমার কখন দেখা হয়েছে? সর্বশেষ কবে দেখা হয়েছে? সর্বশেষ দেখা হয়েছে আমার 4-5 মাস হয়ে গেছে। কি অবস্থায় আছে সে? সে আছে অনেক কষ্টে, কারণ জেল জীবন সেটা তো কারোরই কাম্য না। আর বিশেষ করে অপরাধীর জন্য জেল সেটা ঠিক আছে, নিরপরাধীদের জন্য যে জেল সেটা তো অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টের। সেটা আসলে মেনে নেওয়ার মন না। আমি যখন ভাইকে জেলে দেখি তখন আমি মানতে পারি না, তখন ভাই জেলের মধ্যে, ওখানে সে অনেক কষ্টে আছে, সে ভালো নেই। আমি জানি আমার ভাই ভালো নেই জেলের মধ্যে, সে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সে কষ্টে আছে, তার থাকতে অসুবিধা। তার সবকিছু মিলে তার বাইরে আসার কথা আরো অনেক আগেই, কিন্তু ভাগ্যক্রমে সে জেলে আছে। কিন্তু জেলে থাকা সত্ত্বেও তার যেগুলো পাওয়ার দরকার, যেভাবে তাকে রাখার দরকার সেভাবে তাকে রাখা হচ্ছে না। অনেক কষ্ট আছে। ছোট্ট একটা ঘরে একসময় ফ্যানও ছিল না, এখন ফ্যান দেওয়া হয়েছে ছোট্ট একটা। তারপরে অনেক কিছু বিধিবিধান মানতে হয়, অনেক কিছু। তার সাথে দেখা করতে গেলে ওই যে গ্রিল দিয়ে দেখা করতে হয়, এটা সেও চায় না, আমরাও চাই না। আমরা চাই দেখা তো জেলে হোক, সেটা চাই না, কিন্তু চাই জেলের বাইরে হোক। এখন ভাগ্য নসিবে কখন হবে বাইরে দেখা তা তো জানি না, কিন্তু চাই সাক্ষাতে দেখা করতে, কিন্তু সাক্ষাতে দেখা আমাদের হয় না। বলে উপর থেকে অর্ডার আছে, সাক্ষাতে দেখা হবে না। তাই বা আমার ভাই বলছে যে আপু যেদিন যদি আসতে পারেন এভাবে, তাহলে আমার সাথে দেখা করেন, না তো আসতে হবে না এভাবে। আমি আপনাকে ওখান থেকে দেখতে চাই না, আর আপনি আমাকে এখানে দেখলে আপনার কষ্ট হয়, তাই আমি চাই না যে আপনি এভাবে আসেন আমার সাথে দেখা করতে। আচ্ছা, আমরা একটু মোহাম্মদ জান্নাতুল ফরহাদ আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, আকলিমা বেগম বলছিলেন যে উপরের মহলের সিদ্ধান্তের কারণে বাদল ফরাজের সাথে তার বোনের দেখা করার যে প্রক্রিয়াটি সরাসরি, সেটি আসলে হচ্ছে না। এবং তিনি বলেছেন যে তারা আসলে এই জেলখানায় না, তারা বাইরে আসলে দেখা করতে চান, অর্থাৎ মুক্ত জীবনে আসলে ফিরতে চান। উপরের মহলের বলতে আসলে বাদল ফরাজির অভিযোগ এবং তার যে আইনি প্রক্রিয়ার মধ্যে সে আছে, সেখানে কি অসঙ্গতি আসলে আছে বলে এই প্রক্রিয়াটি এখনো শেষ হচ্ছে না?
জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা এই মুহূর্তে বেশ আলোচিত। আমরা বাদল ফাজিলকে 2018 সাল থেকে কারাগারে পেয়েছি এবং তখন থেকেই তার সে আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। আপনারা সকলেই জানেন যে কারাগার হলো আসলে হলো একটা হেফাজতখানা, অর্থাৎ আমরা বন্দীদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। এই টোটাল প্রক্রিয়াটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসে, অর্থাৎ আদালত আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেভাবেই রাখবো। আমাদের কাজটুকু হলো তাকে কারাগারের ভিতরে সহনীয় হয়ে রাখা। তো এক্ষেত্রে বাদল ফরাজির বোন একটু আগে যে বিষয়টা বললেন যে উপরের মহলের বিষয়ে সাক্ষাৎ, আসলে এই ধরনের কোনো বিধি নিষেধ কোনো বন্দির প্রতি আসলে নেই। একটা বিষয় আছে, সেটা হলো যে বিধি মোতাবেক দেখা হবে। বিধিটা হলো যে প্রতি 15 দিন অন্তর অন্তর তার নিজ আত্মীয় স্বজন 5 জন নিকটবর্তী 5 জন আত্মীয়র সাথে সাক্ষাৎ হবে, প্রতি 15 দিনে একজন। আর যে বিষয়টা উনি বলেছেন, আসলে আমরাও চাই যে সকল বন্দী কারাগার থেকে বেরিয়ে যাক, মুক্ত জীবনে আসুক। তো আমরাও কামনা করব ওনার প্রক্রিয়াটা যেন দ্রুত শেষ হয়ে চলে যায়। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা আসলে একটা জটিলতার মধ্যে, যেটা এটা হলো একটা আইনি জটিলতা। আপনারা জানেন যে আমরা সকলেই জানি যে পেনাল কোড অনুযায়ী যাবজ্জীবন মানে হলো যাবজ্জীবন, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। তো আমরা 2018 সালে বন্দি বিনিময় চুক্তির অনুযায়ী যে বাদল ফরাজিকে আপনার এই ভারতীয় বন্দি বিনিময় হিসেবে আমরা আবার কারাগারে পাই। এই যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে 8 নম্বর আর্টিকেলসে একটা জিনিস বলা আছে যে যখন কোনো বন্দি 2 দেশের বন্দি বিনিময় হবে, সেক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা থাকে, সাজা গণনা বা অন্য কোনো বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন হয়, তাহলে দুটি দেশের সমঝোতার ভিত্তিতে সেটা সমাধান করবে। এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় হলো আমাদের দেশেও একটা প্রচলিত বিধান আছে, সেটা হলো কারাবিধি। সেই অনুযায়ী বলা আছে যে কারাবিধি 569 ধারায় বলা আছে যে কোনো বন্দী যদি তার সাজার 20 বছর পার করে, যাবজ্জীবন সাজা 20 বছর পার করে, তাহলে তাকে সরকারের নিকট তার সেই বন্দির মুক্তির জন্য প্রস্তাব প্রেরণ করা যাবে। সদাশয় সরকার যদি সন্তুষ্ট হয় তার কারাবাসকালীন সময়ের চরিত্র সম্বন্ধে, তাহলে তাকে মুক্তির আদেশ দিতে পারেন। আর যদি না হয় তাহলে আদেশ দিতে নাও পারেন। তবে আদেশ দেবেন না বা মুক্তি দেবেন না এই বিষয়টা কখনো বলেন না। এটাই হলো প্রচলিত নিয়ম। আমাদের আমার যতটুকু মনে পড়ে বা এই মুহূর্তে আমি শেষ সময় একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, হয়তো আমাদের বিরতি নিতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশে তিনি যখন প্রবেশ করেন, অর্থাৎ বন্দি বিনিময়ের পর 14 বছর ভারতের কারাগারে সাজা ভোগ করার পর 22 সাল থেকে তিনি বাংলাদেশে, এখন 22 সালে আমরা জানি শেষ হয়েছে তার এই হচ্ছে সাজার মেয়াদ, এবং এরপর এখন অতিরিক্ত 4 বছর তিনি হচ্ছে বাংলাদেশে কারাবন্দী আছেন। কিন্তু যেটি আসলে বলা হচ্ছে যে তার যে নাম বাদল ফরাজির জায়গায় বাদল সিং হয়েছে, এই যে নামের যে একটি জটিলতা, এটি আসলে দিন শেষে যেই খুনের মামলার আসামি বাদল সিং, তার মামলাটি বাদল ফরাজির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মূল আসামি আসলে সেখানে বলা যায় যে বাদল ফরাজি এখানে ফেঁসে গেছে, নাম হয়তো এক হওয়ার কারণে। আপনাদের কাছে যেহেতু বাদল ফরাজি সকল তথ্য আছে, সেখানে তার নামটি আসলে কি দেওয়া? বাদল ফরাজির উপর চাপিয়ে দেওয়া হয়েছে মূল আসামি এখন আমরা তাকে হলো আসলে বাদল ফরাজি হিসেবেই চিনি। আসলে ওয়ারেন্টের মধ্যে দুটো নামই আছে। প্রথমত হলো বাদল সিং, পরবর্তীতে দেওয়া আছে বাদল প্রকাশ বাদল ফরাজি। এইভাবেই আমাদের কাছে আছে। এই জন্যই আমরা তাকে আসলে বাদল নামেই হলো কারাগারে তাকে ট্রিট করছি। মানে বাদল দুই জায়গায় আছে, মানে ভারতীয় নামেও বাদল আছে, বাংলাদেশের নামেও বাদল আছে, তাই আপনারা বাদল নামেই তাকে বলছেন। কিন্তু দুই দেশের নাম আসলে তিনি ধারণ করছেন। আইনি জটিলতা হয়তো এখানে আরো বেশি হচ্ছে। আমরা বাদল ফরাজির আইনজীবীর সাথে একটু এখন আলোচনাটা করতে চাই, অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল। সেটি হচ্ছে যেহেতু আপনি আইনি বিষয়টা খুব ভালোভাবে জানেন এবং এই পুরো ঘটনার হয়তো একদম আদ্যপান্ত আপনার যেহেতু নজরে আছে, প্রথমে একটু জেনে নিতে চাই যে বাদল ফরাজি আসলে কারাগার ভোগ করছেন, উনি কিভাবে আসলে এই খুনের মামলায় ফেঁসে গেলেন? জি, ধন্যবাদ। এখানে
দুইটা বিষয় আর কি, একটা হচ্ছে ভারতের বিষয় আর একটা বাংলাদেশের বিষয়। এখানে আমরা জানি যে আপনারা সকলেই জানেন যে সে 2008 সালে ভ্রমণের উদ্দেশ্যে ভারতে গিয়েছিল 2008 সালে। যে এই যে ঘটনাটি ঘটেছে 5ই মার্চ 2008-এ, আর তার ইন্ডিয়াতে গমন ছিল জুলাইয়ের দিকে আর কি, ভিসা পাওয়ার পরে। তো এখন ওইখানে যে ঘটনাটা সেটা ছিল একটি ডাকাতি ও খুনের ঘটনা। ওই ঘটনায় আমি যদিও ওই ডকেটটা এখনো পাই নাই, হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি ওইখানকার যে লয়ার সাথে যোগাযোগ করে, বিশেষ করে ঋতু এবং আরো অন্যান্য লয়ার আছেন যারা এই কেসটা নিয়ে, ওনারা মানবাধিকার সংস্থা থেকে এবং বিভিন্ন সংস্থা থেকে তারা হেল্প করেছে তাকে, বাদল ফরাজীকে। ওই ডকেটটা বা এই যে মূল যে মামলার যে কাগজগুলো আমরা পাই না এখন। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি মোটামুটি জানার জন্য, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এটা হলো। আর পরের ওই বিষয়টা আমি শেষ করি, ইন্টার বিষয়টা। সে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে এখানে, আপনার ওই কর্তৃপক্ষ, যেটা পুলিশ কর্তৃপক্ষ বলে, সেই পুলিশ কর্তৃপক্ষ হয়তো তাকে অ্যারেস্ট করেছে, তার নাম জিজ্ঞেস করছে, তখন তার বয়স তো ছিল অনেক অল্প। সেই অল্প থাকার কারণে তাকে হয়তো কোনোভাবে থ্রেট দিয়েছে বা কোনো এই মামলার সাথে সম্পৃক্ত হয়তো কোনো আয়ু তাকে জিজ্ঞেস করতে পারে, বা তাকে তার নাম কি, অথবা তার যে বাদল সিং, যে মূল যে আসামি বাদল সিং, এই মামলায় মূল যে আসামি ছিল তার নাম ছিল বাদল সিং, আমরা জানতে পেরেছি। অর্থাৎ তাকে এক ধরনের আসলে বলা যায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই নাম কিছুটা মিলে যাওয়ার কারণে, এবং যেহেতু আপনি নিজেও বলছিলেন যে যেহেতু বয়সে ছোট, সেই হিসেবে হয়তো তাকে ভয়ভীতি দেখিয়ে এই মামলায় যুক্ত করা হয়েছে, আমরা ধারণা করতে পারি। এখন আসলে তার মুক্তি পাওয়ার প্রক্রিয়াটি সহজ কিনা, মানে জটিলতা কি আরো আছে? মুক্তি পাওয়ার বিষয়টা তো আপনার এখানে আসলে আমাদের তৎকালীন সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তখন যদিও এটা রায় দিছে আপনার কোর্ট, সর্বোচ্চ আদালত রায় দিছে, এবং নিম্ন আদালত প্রথমে দিছে, পরবর্তীতে রায় দিয়েছে সর্বোচ্চ মানে হাইকোর্ট। এটা যেহেতু এটা এবং এটা মুক্তির বিষয়ে যেটা 14 বছরের যে বিষয়টা আসছে, যাবজ্জীবন বলতে আমরা বোঝাই যাবজ্জীবনই, হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এখানে ইন্ডিয়াতে 14 বছরের পরে, 14 বছর পার হওয়ার পরে তাকে সরকারিভাবে একটা সেন্টেন্স রিভিউ বোর্ড হয়, সেটা রাজ্য সরকারের আন্ডারে থাকে। সেই সেন্টেন্স রিভিউ বোর্ডের মানে যেখানে এখানে আবেদন করতে হয়, হ্যাঁ, সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে। সেই আবেদনটার প্রেক্ষাপট এর মধ্যে থাকে কারাগারে তার আচরণ, পুলিশের প্রতিবেদন, কত বছর সে জেলে ছিল, অপরাধের প্রকৃতি, গুরুত্ব, এগুলো বিবেচনা করে তারপরে এখানে এই বোর্ডে উপস্থাপন করা হয়। ওই বোর্ডে তারপরে এই সিদ্ধান্ত দেওয়ার পরবর্তীতে ওই মূল সিদ্ধান্তটা আসে আপনার রাজ্য সরকারের কাছ থেকে। সেটার যে ধারাবাহিকতা 2018 সালে যখন নিয়ে আসে, তারপরে তো তার মেয়াদ শেষ হয়ে গেল, তার 14 বছরের মেয়াদ শেষ হয়ে গেল আপনার 2022 সালে। 22 সালে শেষ হওয়ার পরে বাংলাদেশের যে কারা কর্তৃপক্ষ, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের তারপরে কারা কর্তৃপক্ষের যে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের, তারা চিঠি পাঠিয়েছে যে তার এখানের যে তার সময়টা শেষ হয়ে গেছে। কিন্তু এই চিঠি গুলো আসলে যে প্রেরণের যে সময়টা দেখা গেছে আপনার 6 মাস যাওয়ার পরে এটা ফরেন মিনিস্ট্রি থেকে চলে যায় হচ্ছে বাংলাদেশ দূতাবাস থেকে আবার ওইখানে কর্তৃপক্ষ আবার রিসিভ করার পরে এটা চিঠি আবার আসতে আবার আরো 6 মাস চলে গেল। এইভাবে চিঠি চালাচালি করতে গেলে আমাদের প্রায় 4 বছর চলে গেছে। 4 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। তো এর ভিতরে কোনো আমরা রেজাল্ট পাই নাই। কিন্তু ইতিমধ্যে আমি বিশেষ করে তার মায়ের পক্ষ থেকে আমি কারা কর্তৃপক্ষকে এই একটা বিষয়গুলো দেওয়ার জন্য বারবার চিঠি দিয়েছিলাম। তার আচরণ
প্রতিবেদন। আমাদের আসলে সময় একেবারেই কম। আমি একটু ছোট প্রশ্ন করি। জি, তাহলে এটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের কারা কর্তৃপক্ষ কোনো তারা সঠিক মানে সময় এবং এই সময়ের ভিতরে আমাদেরকে দিতে পারে না। আরো 2 বছর আগের কথা বলতেছি বা 3 বছর আগের কথা, এর ভিতরে কোনো যোগাযোগ বা এই যে যোগাযোগের যে অর্থাৎ কারা gap কর্তৃপক্ষ খুব একটা বিষয়টি নিয়ে আর কি আগ্রহ দেখাচ্ছে না আপনার যতটুকু আমরা আসলে এখানে ফরেন মিনিস্ট্রিও দেখায় নাই, ঠিক আছে? এর ভিতরে তো অনেক জুয়েল, আমি সরকার ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই, কারা কর্তৃপক্ষ। একটা হলো যে আমাদের কাছে যে কাগজ আছে সেখানে দেখতে পাচ্ছি যে এই বাদলের বাংলাদেশের ইমিগ্রেশনের সিল আছে কিন্তু ভারতের ইমিগ্রেশনের সিল নাই। তো বাংলাদেশের ইমিগ্রেশনের সিল নিয়ে গেলে কেন হলো না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে একটা ছেলে সে ভারতের জেলে বন্দি থাকা অবস্থায় এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল এবং ভারতের আপনার ডিগ্রি পরীক্ষায় পাশ করেছে এবং তার আচরণ এত ভালো যে ভারত সরকার তাকে কনসিডার করে তার সাজা কমিয়ে দিয়েছে এবং বাংলাদেশে আসার পরে সে ভারতে যে সমস্ত ট্রেনিং নিয়েছিল সেই ট্রেনিংটা কাজে লাগিয়ে এখানে কারাগারের ভিতরে বিভিন্ন কারাবন্দীদেরকে সে হেল্প করছে। সেরকম একটা ছেলে আজকে বিনা বিচারে এভাবে আটকে আছে। আপনি তো আইনজীবী হিসেবেও আপনি আদালতের কাছে একটা মানে করতে পারতেন, এই যে লাল ফিতার মানে চিঠি চালাচালি লাল ফিতার দৌরাত্ম, এর মধ্য দিয়ে একটা সম্ভাবনাময় ছেলে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা যাতে তাড়াতাড়ি করে সেটার জন্য তো আপনি আলাদা একটা রিট করতে পারতেন বা জবাবদিহিতা চাইতে পারতেন। আর কারা কর্তৃপক্ষ যিনি আছেন তার কাছেও আমি একটা বলি যে এই যে ওর যে হিস্ট্রিটা আমরা দেখলাম, এই হিস্ট্রিটা দেখার পরে আমাদের সবারই ভাই আছে, ছেলে আছে, আমরা তো দেখি এই জায়গাটাতে কি আমরা আরেকটু মানবিক হয়ে এই কাজটা করতে পারি না যে এই ছেলেটাকে আমাদের আসলে সময় একেবারেই কম, আধা সেকেন্ড করে দুজনের কাছ থেকে উত্তর নিতে হবে, সময় নাই। জি, আমি আসলে এই বিষয়টা নিয়ে বলি। আমাদের যে কোনো বন্দী আসলে বা বন্দীকে মুক্তি দিলে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই যাব, আইনের বাইরে আমাদের কোনো কিছু বলার সুযোগ নেই, প্রথমত হলো। দ্বিতীয়ত হলো এই বাদল ফারাজিকে আমরা কারাগারের ভিতরে তার কাছ থেকে যতটুকু নেওয়ার, তার প্রতি যতটুকু মানবিক হওয়ার, সে আমাদের প্রশিক্ষক হিসেবে এখানে আছে, সে আমাদের স্কুলের টিচার হিসেবে নিয়োগ পেয়েছে, সে আমাদের লাইব্রেরি দেখাশোনা করছে, অন্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, মোটিভেশন করছে, আমরা তাকে পুরোপুরি কাজে লাগিয়েছি, তার প্রতি মানবিক আচরণ করেছি, তাকে মানবিক আচরণ করেছেন, তারপরে তাকে কারাভোগ করতে হচ্ছে। জনাব জুয়েল, যেটি প্রশ্নটি ছিল যে আপনি এই বিষয়টা নিয়ে রিট আদালতে করে আসলে প্রক্রিয়াটি আরো দ্রুততর করতে পারতেন কিনা? জি, না, করা যেত। আইন সালিশ কেন্দ্র প্রথমে একটা রিট করেছিল, হ্যাঁ, বর্তমানে আমাদের আইনমন্ত্রী মহোদয় উনি এটা করেছিল। আমি তো এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় গেছি, এটা তো আমার কোনো উপকারে আসে না, আমি শুধু সব জায়গা থেকে আমরা আশা করব বাদল ফরাজি মুক্তি পাবেন এবং দ্রুততার সাথেই পাবেন, যেহেতু ভারত এবং বাংলাদেশের যে কারাগারে তিনি আছেন সেখানে সব জায়গায় তার বলা যায় বিনা অপরাধে তিনি আসলে দোষী এবং কারাভোগ করছেন। বিষয়টি নিশ্চয়ই সকলের নজরে আসবে এবং দ্রুত তিনি মুক্তি পাবেন সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ একই সাথে মেহেদী হাসান পলাশ আপনাকে। আবারও নিশ্চয়ই আলোচনা হবে অন্য বিষয় নিয়ে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ, দেখা হবে আবার।